এদিন লড়াইটা ছিল প্লে অফে ওঠার রেসে নিজেদের জায়গাটা আরও পাকাপোক্ত করা। আমি মনে করি মানে পাঞ্জাবের থেকে লখনৌয়ের এদিন জয় পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জায়গা থেকে লখনৌ এখন হেরে গিয়ে মানে তারা কিন্তু এখন বেশ বেকায়দায় পড়ে গেছে। প্লে অফে কোয়ালিফাই করাটা মানে এখন তাদের কাছে ভীষণই রকম মানে চাপের মনে হচ্ছে। তো এদিন আর কি ধর্মশালায় মানে পাঞ্জাব আর লখনৌ মধ্যেকার ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এই দিন লখনৌ ক্যাপ্টেন ঋষভ পান্ত টস জিতে আগে স্বাগতিক পাঞ্জাবকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো একদম প্রথম ওভারেই ওই পাঞ্জাবের ডেঞ্জারাস ওপেনার প্রিয়ান সারিয়াকে ফিরিয়ে দিয়েছিলেন ওই আকাশ সিং। তো যার ফলে আর কি দুরানের প্রথম উইকেটের পতন ঘটে যায় পাঞ্জাবের, কিন্তু এরপর খুবই সারপ্রাইজিংলি নাম্বার 3-তে পাঠানো হয়েছিল ওই জশ ইংলিশকে। কিন্তু সেই প্রতিদানটা তিনি একদম আর কি দুহাত ভরে দিয়েছিলেন। একদম ইনিংসের শুরু থেকেই তিনি চালিয়ে আর কি মানে ব্যাটিং করছিলেন। সেকেন্ড ওভারে তো তিনি পরপর 3 বলে 3টা ছক্কা মেরে দিয়েছিলেন। তো যার ফলে তার স্ট্রাইক রেট ওই জায়গায় আর কি যথেষ্ট হাই ছিল। অপরদিকে প্রভ সিমরান সিংও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি এই আকাশ সিংই মানে জশ ইংলিশকে ফিরিয়ে দেন। ওই জায়গায় আর কি মানে প্রভ সিমরান সিং আর জশ ইংলিশের মধ্যে 48 রানের জুটিটাও ভেঙে যায় বলা চলে। কিন্তু এরপর মানে 4 নম্বরে ব্যাটিং করতে আসেন শ্রেয়াস আইয়ার। তো শ্রেয়াস আইয়ার আর প্রভ সিমরান সিং এর মধ্যে এই থার্ড উইকেটে একটা 78 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো এই দুই ব্যাটারের হাত ধরে ওই প্রথম পাওয়ার প্লে 6 ওভারে পাঞ্জাবের স্কোরটা থাকে 2 উইকেটে 66। এরপর মানে প্রভ সিমরান সিং বলতে গেলে নিজের ইনিংসটাকে নেক্সট গিয়ারে শিফট করলেন। তো মানে শ্রেয়াস আয়ারও অপর দিক থেকে তাকে প্রথমে সাপোর্ট দিল, তারপর তিনি কিন্তু নিজের খোলস থেকে বেরিয়ে বেশ বড় বড় কিছু শট নেগোশিয়েট করছিলেন। 10 ওভার শেষেও পাঞ্জাবের স্কোরটা ছিল 2 উইকেটে 100। কিন্তু এরপর মানে একটা ছন্দপতন ঘটলো ওই জায়গায়। শ্রেয়াস আয়ার আমি বলবো একটু বেশি আর কি তিনি অ্যাটাকিং খেলতে গিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে। তো যার ফলে মানে 25 বলে 45 রানের বেশ একটা কার্যকরী ইনিংস তিনি খেলে আউট হয়ে গেছিলেন বলা চলে। এরপর ক্রিজে আসেন নেহাল ওয়াধেরা। তো নেহাল ওয়াধেরা আর প্রভ সিমরান সিং এর মধ্যে একটা ওই 34 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। তো প্রভ সিমরান সিং ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটাও তখন কমপ্লিট করে নিয়েছিলেন। কিন্তু ওই জায়গায় আর কি প্রিন্স ইয়াদব আর কি অ্যাটাকে ফিরে আসে, তিনি একটা চমৎকার মানে একদম মানে কি লেগ স্টাম্প আর কি একদম টার্গেট করে একটা ইয়র্কার করেছিলেন, যার ফলে নেহাল ওয়াধেরা স্টাম্পটা পুরোপুরি ছিটকে দেন। তো ওই জায়গায় আর কি মানে একটা 4 আর একটা ছক্কা মেরে তিনি ওই জায়গায় আর কি মানে 16টা রান করে আউট হয়ে গেছিলেন। এরপর ক্রিজে আসলেন ওই শশাঙ্ক সিং। আর শশাঙ্ক সিং আর এই প্রভ সিমরান সিং এর মধ্যে একটা 54 রানের ঝোড়ো পার্টনারশিপ যে গড়ে উঠলো, মাত্র 21 বল তারা সময় নিয়েছিল। এইটার জন্যই আমি মনে করি মূলত পাঞ্জাবের স্কোরটা 200 টপকে মানে একেবারে বলতে গেলে 230+ হয়ে গেল। প্রভ সিমরান সিং তো আর কি মানে তখন মানে প্রত্যেকটা বলেই তিনি আর কি বলতে গেলে হিট করছিলেন। আর অপরদিকে শশাঙ্ক সিং তিনি তার ওই চিরাচরিত ওই র্যাম শট আর একটু কিছু ইনোভেটিভ শট খেলে আর কি লখনৌয়ের বোলারদের বেশ বিব্রত করছিলেন। কিন্তু ওই জায়গায় লখনৌয়ের কোনো বোলিং অপশনই ঠিকভাবে কাজ করছিল না। এরপর আর কি প্রভ সিমরান সিংকে একদম আর কি লাস্টের আগের ওভারে ফেরান ওই দিগ্বেশ রাঠি। মানে প্রভ সিমরান সিং এর এদিন সেঞ্চুরিটা বাধা ছিল বলেই আমি মনে করি, কিন্তু খুবই আনফর্চুনেটলি তিনি একটা রিভার্স সুইপ করতে গিয়ে নিজেই নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে বসেন। তো 91 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে তিনি আউট হন। কিন্তু এরপর মানে ওই লাস্ট ওভারে শশাঙ্ক সিং আর মার্কাস টয়নিসের দৌলতে মার্কাস টয়নিসও তারপরে একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন। তো তাদের হাত ধরেই বলতে গেলে পাঞ্জাবের স্কোরটা পৌঁছে যায় 5 উইকেটে 236, এরকম একটা হিউজ টোটালে। তো এই 237 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে লখনৌয়ের শুরুটা অ্যাজ ইউজুয়াল যেরকম করার কথা মানে ঠিক তার উল্টোটা হলো। তাদের দুই ইনফর্ম ওপেনার ওই মিচেল মার্শ আর ওই মানে এইডেন মার্ক্রাম দুজনেই মানে এদিনই আর কি বলতে গেলে তাদের থেকে আর কি সবচেয়ে বড় কন্ট্রিবিউশনের দরকার ছিল, কিন্তু এদিনই তারা হতাশ করে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে গেলেন। তো ওই জায়গায় মানে আশদীপ সিংই বলতে গেলে প্রথম 3 ব্যাটারকে মানে লখনৌয়ের মানে লাইন আপের প্রথম 3 ব্যাটারকে কিন্তু তিনি ফিরিয়ে দিলেন মাত্র 27 রানের মধ্যে। প্রথমে মিচেল মার্শকে তুললেন, তারপর ওই এইডেন মার্ক্রাম, আর তারপর মানে এই লখনৌয়ের লাইন আপের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটার নিকোলাস পুরান। তো এই 3 বিধ্বংসী ব্যাটারকে হারিয়ে শুরুতেই যে লখনৌ চাপে পড়ে গেল, এই চাপটা তারা কিন্তু পরবর্তীতে সেভাবে কাটিয়ে উঠতে পারেনি। এরপর ঋষভ পান্ত আর আয়ুষ বাদনির মধ্যে ওই ফোর্থ উইকেটে একটা 31 রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠলো। ঋষভ পান্ত মানে তিনি তো আর কোনোদিনই দায়িত্ব নিয়ে খেলতে পারেন না, দায়িত্ববোধ কি সেটা তিনি এখনও আজ অব্দি বুঝতে পারলেন না। এই ইন্টারন্যাশনাল সার্কিটে আর কি 8-9 বছর কাটিয়ে দেওয়ার পরও তো তিনি এমন একটা বাজে শট খেলে আউট হলেন যেখানে কিনা তার আর কি ব্যাটটাই হাত থেকে ফসকে গেল। মানে শুধু আর কি টপ হ্যান্ড এদিন আর কি বেরোয়নি, মানে বটম হ্যান্ড টপ হ্যান্ড দু হাত থেকে আর কি তার ব্যাট ফসকে গেছিল। মাত্র 18 রান করে তিনি ওই জায়গায় আউট হয়ে গেছিলেন। আর লখনৌয়ের এইরকম আর কি ব্যাটিং বিপর্যয়ের জন্যই তারা পাওয়ার প্লেটাকেও ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। 6 ওভারে তাদের স্কোরটা ছিল 3 উইকেটে 38। তো এই জায়গায় আর কি ওই আয়ুষ বাদনি মানে তারপর ওই ডেভিড মিলারকে সাথে নিয়ে একটু চেষ্টা করলেও কিন্তু ডেভিড মিলার একটা 4 আর একটা ছক্কা মেরে শুরু করলেও তিনি কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। মাত্র 11 রান করে তিনিও প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন। তখন বলতে গেলে লখনৌ অল অফ আ সাডেন টোটালি আর কি ম্যাচ থেকে ব্যাকফুটে চলে গেছিল। 5 উইকেটে 73 হয়ে গেছিল তখন তাদের স্কোরটা। এরপর 10 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল মাত্র 74। কিন্তু এরপর ওই ষষ্ঠ উইকেটে মানে যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি, এই আয়ুষ বাদনি আর ওই মানে 7 নম্বরে ব্যাটিং করতে আসা আব্দুল সামাদের মধ্যে একটা 81 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা যখন আর কি এগোচ্ছিল তখন মানে মনেই হয়নি একবারও যে লখনৌ ম্যাচটা জিতে যাবে, কিন্তু মূলত ওই হারের ব্যবধানটা যতটা সম্ভব কমানো যায় মানে সেটাই তারা চেষ্টা করছিল ওই জায়গায়। কারণ এই নেট রান রেটের অঙ্কটা কিন্তু এই প্লে অফে ওঠার ক্ষেত্রে খুবই ভাইটাল হয়ে যায়।
মানে যে কারণে কিন্তু মানে ম্যাচ যতই আর কি হেরে যাওয়ার নিশ্চয়তা থাক না কেন, হারের ব্যবধানটা এখন মানে সব কটা টিমই চায় যতটা সম্ভব কম রাখতে। তো সেই কাজটাই এরা মূলত করে যাচ্ছিলেন। তো এই পার্টনারশিপটা মানে ভাঙন ধরান ওই জায়গায় মার্কো ইয়ানসেন, তিনি একটা চমৎকার কটান বলে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান এই আব্দুল সামাদকে, যিনি 45 রানের বেশ একটা ভালো বা কার্যকরী ইনিংস খেলে গেছিলেন, সেটা কিন্তু বলাই চলে। এরপর আয়ুষ বাদনীয়, তিনিও একটা 74 রানের ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করেছেন। এরপর আয়ুষ বাদনী আর ওই মানে আভেশ খানের মধ্যে খুবই সারপ্রাইজিংলি এরপরে একটা 34 রানের মতো জুটি গড়ে উঠেছিল। আভেশ খানও তার দিক থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছিলেন, তিনিও 19 রান করে অপরাজিত ছিলেন। কিন্তু ওই লাস্ট ওভারে ইউজবেন্দ্র চাহালকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে ওই মানে আয়ুষ বাদনী নিজের উইকেটটা খুইয়ে বসেন। কিন্তু এরপর ওই লাস্ট ওভারে আরও 2টা বাউন্ডারি নেগোশিয়েট করেছিলেন ওই আভেশ খান, যার ফলে লখনৌ স্কোরটা আর কি মানে 20 ওভার শেষে পৌঁছায় 7 উইকেটে 199-তে। তো যার ফলে পাঞ্জাবের কাছে লখনৌ এই ম্যাচটা হেরে গেল 37 রানের বিশাল ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, এই পাঞ্জাবের লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই পাঞ্জাবের ইনিংসের শুরুতেই মানে সেকেন্ড উইকেটে ওই প্রভ সিমরান সিং আর জশ ইংলিশের মধ্যে যে ঝোড়ো 48 রানের জুটিটা গড়ে উঠলো, ওইটাই বলতে গেলে মূলত পাঞ্জাবকে ওই পজিটিভ মানে তাদের ইনিংসের টোনটা সেট করে দিয়েছিল। তো ডেফিনেটলি এই জুটিটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন প্রভ সিমরান সিং আর শ্রেয়াস আয়ারের মধ্যে যে 78 রানের মানে একটা মানে বড় যে পার্টনারশিপ গড়ে উঠলো, এই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত পাঞ্জাবের ওই বড় রান তোলার ভিতটা পুরোপুরি গড়ে দিয়েছিল। তো ডেফিনেটলি এই পার্টনারশিপটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন প্রভ সিমরান সিং আর ওই শশাঙ্ক সিং এর মধ্যে ওই যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো 54 রানের, যেটা আমি তখন বলছিলাম এই জুটিটার জন্যই বলতে গেলে মূলত পাঞ্জাবের স্কোরটা 200 পেরিয়ে 230 প্লাসে চলে গেছিল। তো এই আর কি জুটিটাও কিন্তু এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার। কিংবা বলতে পারেন ওই লখনৌয়ের ইনিংসের শুরুতেই যে ব্যাটিং বিপর্যয় হলো, মাত্র 27 রানের মধ্যে তারা যে তিনটার আর কি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলো, মানে একদম তাদের টপ 3 ব্যাটার যারা কিনা মূলত এই গোটা সিজন জুড়েই মানে লখনৌকে ভরসা দিয়েছে ব্যাটিংয়ে, তো তারা যখন ওই জায়গায় মাত্র 27 রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যাবে, তো ডেফিনেটলি এটাও তো লখনৌকে শুরুতেই অনেক বড় ধাক্কা দিয়ে দিয়েছিল। তো এই ঘটনাটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন মানে তারপরেও তো আর মানে একটা কি মানে তাদের কামব্যাক করার সুযোগ তৈরি হয়েছিল ওই ঋষভ পান্ত আর আয়ুষ বাদনীর মধ্যে একটা পার্টনারশিপের হাত ধরে। কিন্তু ওই জায়গায় ঋষভ পান্ত যখন নিজের উইকেটটা খুইয়ে বসেন আর তার ঠিক 2 ওভারের মধ্যে ওই আরেক ডেঞ্জারাস ব্যাটার ডেভিড মিলারের উইকেটটাও যখন চলে যায় ওই অল্প কিছু মানে রানের ব্যবধানেই, আমি মনে করি এই 2টা উইকেট অল্প সময় ব্যবধানে চলে গিয়েও কিন্তু লখনৌ মানে ম্যাচ থেকে টোটালি আর কি বলতে গেলে ব্যাকফুটে চলে গেছিল। তো এই 2 উইকেট পরপর চলে যাওয়া কিন্তু আমি মনে করি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই পাঞ্জাবের ইনিংসের মানে পাওয়ার প্লে তাদের ওই লাস্ট ওভারে প্রভ সিমরান সিং যখন 21 রানে ব্যাটিং করছিলেন, তার একটা ক্যাচের খুব সহজ সুযোগ মানে একেবারে লোপ পা একটা ক্যাচের সুযোগ ফেলে দিয়েছিলেন ওই জায়গায় মানে মিড অফে ফিল্ডিং করা নিকোলাস পুরান। ওই ক্যাচটা যদি তিনি ধরতে পারতেন তাহলে প্রভ সিমরান সিং তখন 21 রানেই প্যাভিলিয়নে ফেরত চলে যেতেন, তার ওই 91 রানের বিস্ফোরক ইনিংসটাও খেলা হতো না। তিনি যে তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পাঞ্জাবের ইনিংসে, তার মধ্যে 2টা আবার 50+ রানের পার্টনারশিপ ছিল, তাই একটা শ্রেয়াস আয়ার আর একটা শশাঙ্ক সিং এর সাথে মানে এই এতগুলো পার্টনারশিপ গড়ে তোলা কিংবা তার ওই বিস্ফোরক ইনিংস কোনোটাই খেলা হতো না, যার ফলে পাঞ্জাবের স্কোরটাও নিশ্চয়ই এই 236-এ তো ডেফিনেটলি পৌঁছতো না, ইভেন 200-তে পৌঁছতো কিনাও ডাউট রয়েছে। তো যার জন্য কিন্তু লখনৌ ম্যাচটা আমি মনে করি অনায়াসে জিতে গেলেও যেতে পারতো। তো আমার কাছে এই সব কিছু পেরিয়ে ওই মানে পাঞ্জাবের ইনিংসের ষষ্ঠ ওভারে ওই প্রভ সিমরান সিং এর ক্যাচটা যে ফেলে দিয়েছিলেন নিকোলাস পুরান, ওটাই এই পাঞ্জাব আর লখনৌ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।